নমস্কার। আজকের আমরা ভিডিওতে দেখব যে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ কীভাবে করা যায়। ধরুন, কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে কোন কোন তথ্য দিয়ে বা নথি দিয়ে প্রমাণ করতে বলা হবে বা তিনি সেই সমস্ত নথি দিয়ে প্রমাণ করবেন। এই আলোচনায় আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করব। যেমন ধরুন, কেন ভারতে একক নাগরিকত্বের নথি নেই? ধরুন, যেমন বিভিন্ন দেশে রয়েছে, বাংলাদেশ বলুন, পাকিস্তান ন্যাশনাল আইডি রয়েছে একটা, যে আইডি বা নথির মাধ্যমে কোনো ব্যক্তিকে সিদ্ধান্ত করা যায় সেই ব্যক্তি সেই দেশের নাগরিক কিনা। তাহলে সেই ক্ষেত্রে ভারতের কি এইরকম কোনো কাগজ বা নথি রয়েছে কিনা, যদি না থাকে তাহলে কেন নেই, ইত্যাদি বিষয়ে সমস্ত প্রশ্নের আলোচনা আমরা এই ভিডিওতে আস্তে আস্তে দেখব। তো প্রথমত একটি সাধারণ প্রশ্ন, যেটা আমরা বললাম, যে ভারতে একজন নাগরিক কিভাবে প্রমাণ করবেন যে তিনি ভারতীয় নাগরিক। ভারতে অধিকাংশ দেশের মতো একটি বাধ্যতামূলক সিটিজেনশিপ কার্ড নেই, বরং নাগরিকত্ব প্রমাণ করার জন্য এখানে সাংবিধানিক বিধান, নাগরিকত্ব আইন যেটা রয়েছে 1955 সালের, বিভিন্ন অন্যান্য সরকারি নথি এবং প্রতিটি মামলার ক্ষেত্রে নিজস্ব মামলার ক্ষেত্রে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন পরিস্থিতির উপর ডিপেন্ড করছে যে সেই ব্যক্তিকে কোন নথি দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে সেই ব্যক্তি এই দেশের নাগরিক কিনা। সাংবিধানিক ভিত্তি যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে সংবিধানের 2য় অধ্যায়ে ধারা 5 থেকে 11 এর মধ্যে নাগরিকত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ধরুন, এটা সংবিধানের শুরুতেই নাগরিকত্ব প্রদানের বিষয়ে বলা হয়েছে। ধরুন, দেশ ভাগ হলো, তাহলে সেই ক্ষেত্রে যারা ভারতবর্ষে থেকে গেছে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ধারা 5 অনুযায়ী, 6 অনুযায়ী যারা পাকিস্তান থেকে আগত, 7 অনুযায়ী যারা ভারত থেকে পাকিস্তান গেছে আবার পুনরায় ফিরে এসছে, ইত্যাদি ইত্যাদি বিষয় 5 থেকে 11 পর্যন্ত এই সমস্ত নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা আছে। এবং এরপরেই কিন্তু 1955 সালে নাগরিকত্ব আইন পাস করা হয় নাগরিকত্ব বিষয়টা পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য। তো কীভাবে ভারতীয় নাগরিক হওয়া যায় যদি আমরা দেখি, সংবিধানে তো যা আমরা দেখলাম যে দেশভাগের শুরুতে যারা ভারতবর্ষে থেকেছে তারা নাগরিকত্ব পেয়েছে, যারা পাকিস্তান থেকে এসে তারা পেয়েছে, যারা ভারত থেকে গিয়ে পাকিস্তানে গিয়ে আবার ফিরে এসছে তারাও পেয়েছে। তো এখানে যে নতুন আইন পাস হলো 1955 সালে সংবিধান লাগু হওয়ার পর, সেই আইনেও কিন্তু বিভিন্ন সূত্রে নাগরিকত্ব পাওয়া যাবে বলে বিধান রয়েছে। যেমন ধরুন, জন্মসূত্রে পাওয়া যেতে পারে, বংশসূত্রে পাওয়া যেতে পারে, নিবন্ধনের মাধ্যমে অর্থাৎ রেজিস্ট্রেশন করে পাওয়া যেতে পারে, স্বাভাবিকরণের মাধ্যমে পাওয়া যেতে পারে, অথবা নতুন ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে, যেমন ধরুন আগামীকাল যদি কালকে গিয়ে পিওকে ভারতবর্ষে যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে পিওকের সমস্ত ব্যক্তিবর্গ বা মানুষ ভারতের নাগরিকত্ব পাবে, ঠিক যেমনটা গোয়া বা সিকিমের সাথে হয়েছিল। ভারতে কি সিটিজেনশিপ কার্ড রয়েছে যদি আমরা দেখি, তাহলে খুব সহজ উত্তর হচ্ছে না। ভারতবর্ষে এমন কোনো ডকুমেন্ট বা কোনো কাগজ নেই যেটা কিনা আপনার সিটিজেনশিপ বা নাগরিকত্ব প্রমাণ করে। কোনো এরকম সিঙ্গেল ডকুমেন্ট নেই ভারতে। তার সাথে সাথে আরও অনেক কিছু নেই, যেমন ধরুন সিটিজেনশিপ কার্ড নেই, তার সাথে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নেই, সকল নাগরিকের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট নেই। কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট যারা রেজিস্ট্রেশন করে নাগরিকত্ব পায় অথবা ন্যাচারালাইজেশনের মাধ্যমে পায় বা স্বাভাবিকরণের মাধ্যমে পায়, তাদের কাছে কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেট থাকবে, কারণ তারা রেজিস্ট্রেশন করে নাগরিকত্ব পেয়েছেন বলে। সবার কাছে থাকবে না। তাহলে নাগরিকত্ব কীভাবে প্রমাণ করা যাবে? ধরুন, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম যে কোনো ব্যক্তির কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট নাও থাকতে পারে, ভারতবর্ষে এমন কোনো সিঙ্গেল ডকুমেন্ট নেই যেটা কিনা নাগরিকত্ব প্রমাণ করে। তাহলে এইরকম পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে নাগরিকত্বের প্রশ্ন ওঠে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কীভাবে প্রমাণ করবে যে সে ভারতের নাগরিক? সরকার বা আদালত বিভিন্ন নথি বিবেচনা করে দেখেন এই সমস্ত পরিস্থিতিতে। যেমন ধরুন, ভারতীয় পাসপোর্ট, সিটিজেনশিপ সার্টিফিকেট, জন্ম সনদ, বিদ্যালয়ের নথি, ভোটার তালিকা, পিতামাতার নথি, অন্যান্য সরকারি রেকর্ড যেমন জমির দলিল ইত্যাদি। কোনো একক নথি সকল ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। এটা পরিস্থিতি এর উপর নির্ভর করছে যে সেই ব্যক্তি কোন কোন তথ্য দিয়ে বা নিজের
নথি দিয়ে প্রমাণ করবে যে সে ভারতের নাগরিক। এটা কেস টু কেস ভ্যারি করে এবং কোর্টের উপর ডিপেন্ড করে যে সেই ব্যক্তিকে কোন ডকুমেন্ট দিলে তার সেই বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। কদিন আগেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পাসপোর্ট সম্পর্কে একটা নির্দেশ দিয়েছেন যে পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণের কোনো কনক্লুসিভ প্রুফ না, অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অর্থাৎ ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের ভাষায় যদি বলি কনক্লুসিভ প্রুফ না। তো কনক্লুসিভ প্রুফ বলতে একদম এমন কোনো ডকুমেন্ট যেটা কিনা আপনার নাগরিকত্ব প্রমাণ করে দেবে, এমন কোনো ডকুমেন্টের উপর নির্ভর করে ভারতবর্ষের নাগরিকত্বের নিয়ম চলে না। এভিডেন্স বেসড চলে, অর্থাৎ বিভিন্ন তথ্যের উপর ডিপেন্ড করে কোর্ট বিচার করে যে সেই ব্যক্তি ভারতের নাগরিক কিনা। তারপরে দেখব কোন নথিগুলি নাগরিকত্বের প্রমাণ নয়। যদি আমরা খুব সহজে দেখি, আধার কার্ড নিয়ে খুব আলোচনা হয়। আধার কার্ড কোনো ক্ষেত্রেই এই নাগরিকত্বের প্রমাণের একটা নথি না। প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ইত্যাদি এই সমস্ত কিন্তু নাগরিকত্ব প্রমাণের কোনো নথি নয়। ভোটার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ করতে পারে? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে ভারতের শুধুমাত্র নাগরিকরাই যেহেতু ভোট দান করার অধিকার পেয়ে থাকেন এবং সেহেতু তারা ভোটার কার্ড পেয়ে থাকেন, সেহেতু এটা একটা বলা যায় যে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণের জন্য একটা শক্তিশালী নথি বলতে পারি। কিন্তু এখানেও আবার বলবো যে এটা কিন্তু কনক্লুসিভ প্রুফ না। কোনো ডকুমেন্টই কিন্তু কনক্লুসিভ প্রুফ হিসেবে গ্রহণ করা হয় না যে একমাত্র আপনি এই ডকুমেন্ট উপস্থাপন করলেই আপনাকে আপনার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে। কেন একক নাগরিকত্বের নথি নেই? বিভিন্ন দেশে রয়েছে, ভারতবর্ষে কেন নেই? সংবিধানের এমন বাধ্যবাধকতা নেই। প্রথমত, সংবিধানে কোথাও বলা নেই যে এরকম থাকতেই হবে, কম্পালসারি নাই। নাগরিকত্ব অর্জনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা দেখলাম জন্মসূত্রে পাওয়া যেতে পারে, রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তারপর স্বাধীনতার পরে জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা চালু করা হয়নি। ভারতের ফেডারেল প্রশাসনিক কাঠামোতে বিভিন্ন দপ্তর বিভিন্ন নথি সংরক্ষণ করে। নাগরিক তথ্য সংগ্রহের জন্য বিশেষ কোনো প্রতিষ্ঠান ভারতবর্ষে নেই। দেখবেন যে জন্ম মৃত্যুর জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, আপনার আধারের জন্য আলাদা ডিপার্টমেন্ট, পাসপোর্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট। তো এই ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন তথ্য সংগ্রহ করে রাখে, কিন্তু একক এমন কোনো প্রতিষ্ঠান নেই ভারতবর্ষের বা কোনো অফিস নেই যেটা কিনা শুধুমাত্র নাগরিকত্ব এর বিষয়টাই দেখে আর কি। তো এটা একটা বড় বিষয়। বর্তমান ব্যবস্থার সুবিধা যদি আমরা দেখি, বর্তমানে যেভাবে আমরা ব্যবস্থার দ্বারা শাসিত হচ্ছে যে কোনো নির্দিষ্ট কোনো ডকুমেন্ট নেই, বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে আপনাকে শাসিত হতে হবে বা আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের নাগরিক। তো এই ব্যবস্থার সুবিধাগুলো কী কী? এটা ফ্লেক্সিবল বা নমনীয়। একটা নয় তো অন্যটা দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ভারতের নাগরিক। এটাকে অন্তর্ভুক্তিমূলকও বলা হয় বা পজিটিভ বলা হয়, অর্থাৎ একটা না থাকার ফলে কোনো ব্যক্তির একটা কাগজ না থাকতেও পারে, তাহলে সেই ক্ষেত্রে সে অন্য কাগজ দিয়ে সেটার প্রমাণ করবে। ধরুন কেউ স্কুলেই পড়েনি হয়তো, বা কারোর হয়তো আধার কার্ড ভুল আছে, তাহলে বা এমন কোনো ডকুমেন্ট ভুল আছে যেটা হয়তো এমন কোনো ব্যক্তি যে কোনো বিদেশে যায়নি হয়তো কোনো দিন, তাহলে সেই ক্ষেত্রে সে পাসপোর্ট ছাড়া অন্যান্য ডকুমেন্ট পেশ করবে। তারপর দেখব যে বৈচিত্র্যময় ভারতের উপযোগী। যেহেতু ভারতবর্ষ অনেক বৈচিত্র্যময় ভরা, ধরুন ট্রাইবাল থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ব্যক্তি, গ্রামবাসী থেকে শুরু করে অশিক্ষিত লোক, সব রকম রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই রকম পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ডকুমেন্ট যার কাছে যা থাকবে সেটা দিয়েই প্রমাণ করার একটা সুবিধা প্রদান করা। একাধিক নথির উপর নির্ভর করা যায়। বাধ্যতামূলক নিবন্ধনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন করতে হবে কোনো মানে নেই, সেটা না করলেও চলবে। তো এগুলো সুবিধা রয়েছে মোটামুটি। বর্তমান ব্যবস্থার সমালোচনা যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখব যে কোনো নথি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। অর্থাৎ একটা এমন কোনো ডকুমেন্ট যেটা যদি আমার নাগরিকত্ব প্রমাণ করে, তাহলে সেটা আমি তাকে গুছিয়ে রাখবো এবং প্রয়োজন পড়লে বা প্রশ্নটা সেটা আমি উপস্থাপন করব। যেমন ধরুন আমি ভোট দান করতে পারবো কিনা, তাহলে তার জন্য আমার ভোটার কার্ড দিয়ে প্রমাণিত হয় যে আমি ভোটার লিস্টে আমার নাম থাকতে হয়।
কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য এমন কোনো ডকুমেন্ট না থাকার ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি হতে পারে যে আমি কোনটা ডকুমেন্ট দিয়ে প্রমাণ করব যে আমি ভারতের নাগরিক। বহু সময় বিভিন্ন রকম নির্দেশনা সরকার থেকে জারি করা হয়। যেমন বললাম যে কদিন আগে পাসপোর্ট নিয়ে একটা নির্দেশনা আসলো যে পাসপোর্ট সিটিজেনশিপ নিয়ে ডিসাইড করার জন্য কোনো কনক্লুসিভ প্রুফ না বা ডকুমেন্ট না। তাহলে সেই ক্ষেত্রে এইরকম পরিস্থিতিতে মানুষের একটা বিভ্রান্তির সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন নিয়ম আমরা জানি। নাগরিকত্ব সংক্রান্ত মামলা বৃদ্ধি, এর ফলে ধরুন কদিন আগে যে এসআইআর হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে মানুষ প্রত্যেকটা ডকুমেন্ট বহু সময় দিতে না পারার কারণে, হয়তো ডকুমেন্ট দিয়েছে কিন্তু নাম ভুল থাকার কারণে এতগুলো মামলা ঝুলে আছে। আমরা দেখব যে আমাদের আশেপাশে বহু বৈধ লোকও কিন্তু এই সমস্যার শিকার হয়েছে। একই ধরনের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্তের সম্ভাবনা। ধরুন ২ ব্যক্তির সিটিজেনশিপ নিয়ে প্রবলেম হলো, ২ ব্যক্তির ক্ষেত্রে ২ রকম রায় হবে। এই প্রবলেমগুলো ভারতবর্ষে রয়েছে বর্তমানে। কারা বেশি সমস্যার সম্মুখীন হয় যদি আমরা দেখি, গ্রামীণ মানুষ, দরিদ্র পরিবার, আদিবাসী সম্প্রদায়, পরিযায়ী শ্রমিক, বৃদ্ধ নাগরিক বা যাদের জন্ম সার্টিফিকেট নেই। এই সমস্ত লোক বেশি সবথেকে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এনআরসিটা কি? এনআরসি আমরা জানবো যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, যেটা কিনা সুপ্রিম কোর্টে বলেছে এবং কদিন আগে বা বছরখানেক আগে আসামেও সেটা করা হয়েছিল, কিন্তু তার ফলাফল আমরা জানি সবাই। তো এনআরসি সমর্থকদের মতে এটা অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা সহজ হবে এবং জাতীয় নিরাপত্তা বাড়াবে, এনআরসির সমর্থকদের কথা। কিন্তু যদি আমরা দেখি সমালোচকরা কী বলছে এই বিষয় নিয়ে, তো প্রকৃত নাগরিকও নথির অভাবে সমস্যায় পড়তে পারেন। প্রশাসনিক ভুল নাগরিকত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। আমরা কদিন আগে দেখলাম যে ব্যক্তি হয়তো বহুদিন ধরে ভোট দিয়ে আসছে, আচমকাই হয়তো তার নাম বাদ পড়ে গেছে। তো শুধুমাত্র কিছু নাম গড়মিল বা কিছু ডকুমেন্টের অভাবে, তাহলে এই প্রবলেমগুলো হয় এবং এর ফলে শুধু খারাপ মানুষই বা অবৈধ মানুষ না, বৈধ মানুষরাও এই প্রবলেমটা ফেস করে থাকে। একক নাগরিকত্ব নথির পক্ষে যুক্তি যদি আমরা দেখি, যদি আমরা বলি যে একক নাগরিকত্বের নথি আমাদের থাকা উচিত, কেন থাকা উচিত? যুক্তিগুলো হচ্ছে, একটি নির্দিষ্ট প্রমাণ থাকবে যেটা মানুষের পক্ষে সহজ হবে জিনিসটাকে রাখা এবং সেটা প্রমাণ এর জন্য উপস্থাপন করা প্রয়োজনে। মামলার সংখ্যা কমবে, প্রশাসনিক কাজ সহজ হবে, জাল নথির ব্যবহার কমবে, সীমান্ত নিরাপত্তা শক্তিশালী হবে। এই ধরনের পয়েন্টগুলো তুলে ধরা যেতে পারে একক নাগরিকত্ব নথি থাকার পক্ষে। এবার যদি আমরা দেখি একক নাগরিকত্ব নথির বিপক্ষে যুক্তিগুলো কী রয়েছে, দরিদ্র মানুষের উপর অতিরিক্ত চাপ হবে, নথির অভাবে প্রকৃত নাগরিক বাদ পড়ার আশঙ্কা, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ, প্রাইভেসি ব্রিচ হতেও পারে, যেমন আধার কার্ড নিয়ে বহু সমস্যা বহু সময় দেখা যায়, এবং বিপুল প্রশাসনিক ব্যয়। ধরুন একটা নতুন অফিস খুলতে হবে বা একটা ডিপার্টমেন্ট খুলতে হবে এই পুরো সিটিজেনশিপ বিষয়টাকে দেখার জন্য, আপাতত যেহেতু নেই, তাহলে তার জন্য ব্যয় হওয়াটা স্বাভাবিক। প্রাইভেসির বিষয় থাকে। আমরা ধরুন ভারতবর্ষে এখনও বহু লোক ধরুন পড়াশোনা জানে না, অশিক্ষিত, তাহলে সেই ক্ষেত্রে তাদের যদি ডিজিটাল কার্ড করা হয় বা টেকনোলজিকে অ্যাপ্লাই করে যদি নতুন কার্ড করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাও একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, মানুষের ক্ষতি হওয়ার চান্সটা বেশি। তারপর সেটা ধরুন জাল নথি করার একটা প্রবণতা থাকবে। বহু কারণ রয়েছে, পক্ষে বিপক্ষে যুক্তি রয়েছে। আন্তর্জাতিক তুলনা যদি করি, আমরা দেখব যে যুক্তরাষ্ট্রে কিন্তু এরকম কোনো ইউনিভার্সাল কার্ড নেই। জার্মানিতে রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদিতে রয়েছে, কিন্তু ভারতবর্ষ আবার নেই। তো বিভিন্ন দেশে রয়েছে, বিভিন্ন দেশে নেই। গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্ত, যারা লয়ের ছাত্র তাদের জন্য এটা বিশেষ করে আর প্রয়োজন। যেমন ধরুন 3টে কেসে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। স্টেট অফ অরুণাচল প্রদেশ ভার্সাস ক্ষুদিরাম চাকমা, 1994 সালের কেস। এই কেসে সুপ্রিম কোর্ট বলেছেন যে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে সংবিধান ও নাগরিকত্ব আইন মূল ভিত্তি। শুধুমাত্র দীর্ঘদিন ভারতে বসবাস করলেই কিন্তু নাগরিকত্ব পাওয়া যায় না। সর্বানন্দ সনোয়াল ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2005 সালের কেস এখানে রয়েছে। সুপ্রিম কোর্ট বলছে এখানে যে
আদালত অবৈধ অনুপ্রবেশকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে এবং নাগরিকত্ব যাচাইয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে। আসাম পাবলিক ওয়ার্কস ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা এনআরসি কেস নামে বিখ্যাত, এই কেসেও সুপ্রিম কোর্ট বলেছেন যে এনআরসি প্রক্রিয়ার উপর নজরদারি করা একই সঙ্গে স্পষ্ট হয় যে নাগরিকত্ব নির্ধারণের বহু ধরনের নথি বিবেচনা করা হয়, কোনো একক নথি সকল ক্ষেত্রে যথেষ্ট নয়। বিভিন্ন কেসে বিভিন্ন রকম মতামত সুপ্রিম কোর্ট দিয়েছেন। আর উপসংহারে যদি আমরা দেখি তাহলে মূল বক্তব্য হচ্ছে যে ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো একক বাধ্যতামূলক নথি নেই। ভারত এভিডেন্স বেসড সিটিজেনশিপ অনুসরণ করে। আধার, প্যান, ড্রাইভিং ইত্যাদি নাগরিকত্বের প্রমাণ নয়। ভবিষ্যতে ইউনিভার্সাল সিটিজেনশিপ কার্ড চালু হওয়া উচিত কি না এ নিয়ে বিতর্ক এখনও চলমান, পক্ষে বিপক্ষে যুক্তি রয়েছে। তো এই আলোচনা থেকে যে মূল প্রশ্নগুলো উঠে আসে, ভারতে কি ইউনিভার্সাল কার্ড চালু করা উচিত কি না, এতে কি জাতীয় নিরাপত্তা বাড়বে নাকি আরও নতুন সমস্যার সম্মুখীন হতে হবে? দরিদ্র প্রান্তিক মানুষের অধিকার কীভাবে সুরক্ষিত থাকবে? প্রযুক্তির মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে কি একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নাগরিকত্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব? তো এই বিভিন্ন প্রশ্ন রয়েছে, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে। ধন্যবাদ।